খেয়াল করো সবাই, একটা সামষ্টিক অর্থনীতির অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব আমরা মৌলিক সামষ্টিক অর্থনীতির ভোগ ও সঞ্চয় অপেক্ষক অধ্যায়ের স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে চিত্রে এঁকে দেখাও যে চিত্র এঁকে দেখাও যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে চিত্র এঁকে দেখাও যে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। তারপরে বলেছে আয় বাড়লে এপিসি কমে, আয় বাড়লে এমপিসি স্থির থাকে, এবং সর্বশেষ আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান একের কম। আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান একের কম। আমরা প্র্যাকটিক্যালি অপেক্ষকের সাহায্যে যদি এগুলো দেখি, আমরা এমনিতে কাল্পনিক অপেক্ষক দিয়ে দেখতে পারবো, আমরা প্র্যাকটিক্যালি অপেক্ষকের সাহায্যে দেখবো। কোন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে বলছে? স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে। তো আমরা সুন্দর করে স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে সেটা দেবো, যে সমাজে ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয় ও ভোগ ব্যয়ের মধ্যকার অআনুপাতিক সম্পর্ক অআনুপাতিক সম্পর্ক নির্দেশকারী ভোগ অপেক্ষককে বলা হয় ভোগ অপেক্ষক, বা এইভাবে বলতে পারি যে ভোগ অপেক্ষকের স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগের অস্তিত্ব বিদ্যমান সেটাকে বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষক। ধরি একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক, ধরি একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল 100 প্লাস 0.5y। একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল 100 প্লাস 0.5y, এটা হচ্ছে স্বয়ংবদ্ধ ভোগ আর এটা হচ্ছে প্ররোচিত ভোগ, আমরা জানি। তো এক্ষেত্রে আয়ের বিভিন্ন মানে ভোগের বিভিন্ন মান পাবো। আমরা এটা সূচি করার দরকার নেই, একবারে আমরা আলাদা আলাদা করে ওয়াই এর মান ধরে ধরে এখানে করা যায়। আমরা ডিরেক্ট সূচিতে আসতেছি। আয় ওয়াই ভোগ বা ভোগ বাই সি ইজ ইকুয়াল কে 100 প্লাস 0.5y। খেয়াল করি সবাই, 100 প্লাস 0.5y। দেখো এদিকে আয়, খেয়াল করো, আয় যখন শূন্য, এখানে শূন্য বসা আয়ের জায়গায়, এটা শূন্য হয়ে যাবে, 100 প্লাস 0 মানে 100। আয় যখন 100 বসাও এখানে 100, 0.5 ইন্টু 100 মানে কি 50, 50 আর 100 যোগ করলে কত হবে? 150। আয় যখন 200 তখন বসাও এখানে 200, 200 ইন্টু 0.5 মানে কি 100, 100 যোগ 100 মানে কি 200। আয় যখন 300 এখানে 300 বসাও, দেখবা যে এটা হবে 250। আয় যখন 400 এখানে 400 বসাও, দেখবা এটা কত হবে? 400 ইন্টু 0.5 মানে 200, 200 রেখে 300। তো আমরা একটি নির্দিষ্ট সময় বিভিন্ন আয় বিভিন্ন ভোগ ব্যয় পাচ্ছি, এটা হচ্ছে সূচিতে দেখানো হচ্ছে, এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ সূচি। এই সূচির সাপেক্ষে আমরা দেখো স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করব এবং এখান থেকে দেখবো আমরা এইগুলা সবগুলো ব্যাখ্যা করবো। এখান থেকে এইগুলা ব্যাখ্যা করবো সবগুলো। এইদিকে আঁকতেছি চিত্রটা, দেখো ওই অংশটা মুছে দিয়ে ওদিকে ব্যাখ্যা করব। দেখো আয় ওয়াই সি ভোগ ব্যয় বা ভোগ, আয় ওয়াই আর ভোগ হচ্ছে সি। ভূমিকে আয়, আয়কে ওয়াই দ্বারা নির্দেশ করা, ভোগকে সি দ্বারা নির্দেশ করা। আয় কত কত আছে দেখো, শূন্য, এটা শূন্য, 100, 200, 300, 400, 100, 200, 300, 400। তো খেয়াল করো আয় 100, 200, 300, 400, তাহলে ভোগ ব্যয় কত কত? সর্বোচ্চ 300 পর্যন্ত আছে। দেখো 100, 200, 300 মনে করো, খেয়াল করিও 100, 200, 300। আয় যখন শূন্য তখন ভোগ কত? 100। আয় যখন শূন্য তখন ভোগ 100, এটা হলো স্বয়ংভূত ভোগ। আয় যখন 100 তখন ভোগ কত? 150। 150 কোন জায়গায়? এই জায়গায়। আয় যখন 200 তখন ভোগ হলো 200, এই বিন্দু। আয় যখন 300 তখন ভোগ হচ্ছে 250, 250 এই বিন্দু। আয় যখন 400 তখন ভোগ হচ্ছে 300 এই বিন্দু। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে, ফ্রি হাতে করছি, একটু কম বেশি হতে পারে, এটা মেনে নিতে হবে তোমাদেরকে। তো দেখো এদিকে আমরা এই যে আয় ও ভোগের সম্পর্কিত বিন্দু, এটা 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 এবং এটা, এই বিন্দু সমূহ নামকরণ করব। এ বি, এটা হলো এ বি সি। সি দেবো না আমরা, ভোগকে সি দ্বারা নির্দেশ করা হয়। এটা ডি, এটা ই এবং এটা মনে করো এফ বিন্দু। তাহলে এ বি ডি ই ও এফ বিন্দু সমূহ সংযোগ করে প্রাপ্ত রেখাটাই হচ্ছে ভোগ রেখা। কি রেখা? ভোগ রেখা। খেয়াল করি সবাই, এই রেখাটাই হচ্ছে ভোগ রেখা, স্বল্পকালীন ভোগ রেখা। আমরা দেখবো এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। আমি মনে করো এখানে বি বিন্দুতে এপিসি বের করে দেখবো, ডি বিন্দুতে এপিসি বের করে দেখবো,
এপিসি এমপিসি দুইটাই বের করবে একসাথে। তো খেয়াল করো চিত্রে এই এসি রেখা, এই এসি রেখাটাই হচ্ছে এই এ সি, এই এ বি ডি ই এফ বিন্দু সমূহ সংযোগ করে এসি রেখাটাই হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা। তো এক্ষেত্রে এই রেখার বিভিন্ন বিন্দুতে আমরা ভোগ ব্যয়ের পরিমাণকে ব্যয়যোগ্য আয়ের দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ভোগ ব্যয়কে ব্যয়যোগ্য আয় দ্বারা বা আয় দ্বারা ভাগ করলে পাবো গড় ভোগ প্রবণতা। আর আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। বা ভোগ ব্যয়ের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দ্বারা যদি ভাগ করি তাহলে যে মান পাবো সেটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি। গড় ভোগ প্রবণতা এপিসি আর প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি। তো আমরা প্রথমত কি বলেছে ক নাম্বার, এটা আমি মুছে দেবো, এটা আমাদের দরকার নাই। এটা কি ছিল? আয়, ওয়াই। এখন দেখো আমরা যদি এক নাম্বার সমাধান করি, কি বলছে? এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি, এটা প্রমাণ দেখবো। এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি, অর্থাৎ আয়ের প্রতিটি স্তরে কি এমপিসি থেকে এপিসি বেশি। প্রমাণ, এটা প্রমাণ শিখতেছি আমরা। খেয়াল করো, দেখাও যে বা প্রমাণ করো যে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। চিত্রে বি বিন্দুতে এপিসি বের করো তো দেখি। এপিসি কল আমরা কি জানি? সি বাই ওয়াই। বি বিন্দুতে আয় কত রে বাবা? 100। ভোগ কত? 150। ভোগ হচ্ছে 150 আর আয় হচ্ছে 100। তাহলে ভাগ করলে কত হবে? 1.5। আবার না, এবং বি বিন্দুতে এমপিসি যদি আমি বের করতে যাই, খেয়াল করো, ভোগ ব্যয়ের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দ্বারা ভাগ। তাহলে ভোগ ব্যয়ের পরিবর্তন আমি দেখো এদিকে যদি দেখাই আমি তোমাদেরকে, এখানে যদি তুমি দেখো বি বিন্দুতে ভোগ কত? বি বিন্দুতে আয় হচ্ছে 100, বি বিন্দুতে 100, ভোগ হচ্ছে 150। আয় 100, ভোগ হচ্ছে 150। পরিবর্তিত বিন্দু সি, নতুন সি বিন্দুতে আয় হচ্ছে 200 আর ভোগ হচ্ছে কত? সি বিন্দুতে পরিবর্তিত সি তো না, পরিবর্তিত বিন্দু কি এ বি এর পর, এ বি এর পর ডি। পরিবর্তিত বিন্দু ডি তে আয় 100, ভোগ হচ্ছে 200, আয় 200, ভোগ হচ্ছে 200। তাহলে আমরা কি জানি? আয়ের পরিবর্তন, আমি আর এটা ভাঙায় ভাঙায় লিখবো না। আমরা বি বিন্দুর ঢাল বের করতে, বি বিন্দুতে আমরা ইয়া বের করতেছিলাম, আয় ছিল 100, ভোগ ছিল 150। বি থেকে ডিতে আসলাম পরিবর্তিত বিন্দু, ডি বিন্দুতে আয় হচ্ছে 200, ভোগ হচ্ছে 200। তাহলে আয়ের পরিবর্তন, নতুন আয় থেকে আগের আয় বিয়োগ করো। নতুন আয় কত? 200। আগের আয় কত? 100। এখানে নতুন ভোগ কত? 200। আগের ভোগ হচ্ছে 150। তাহলে কি দাঁড়াইলো? 50/100 ইজ ইকুয়াল 0.5। কোন বিন্দুতে? বি বিন্দুতে এমপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রফেন্সিটি টু কনজিউম। তো দেখো, তাহলে লক্ষণীয় যে বি বিন্দুতে এপিসি কত? 0.5 আর এমপিসি হচ্ছে পয়েন্ট, বি বিন্দুতে এপিসি হচ্ছে 1.5, এপিসি হচ্ছে 1.5 আর এমপিসি হচ্ছে 0.5 বি বিন্দুতে। তার মানে কি? অতএব বি বিন্দুতে আমরা বলতে পারি, অতএব বি বিন্দুতে এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। একইভাবে যদি তুমি ডি বিন্দুতে এপিসি বের করো, দেখো ডি বিন্দুতে এপিসি ইকুয়াল কি বলবা? সি ভাগ ওয়াই। ডি বিন্দুতে এগুলো আর দেখাবো না। দেখো ডি বিন্দুতে এপিসি ভোগ ব্যয়কে আয় দ্বারা ভাগ। ডি বিন্দুতে ভোগ ব্যয় কত? 200, আয় কত? 200। তাহলে ভোগ ব্যয় 200, আয়ও হচ্ছে 200, কি হচ্ছে? 1। আর ডি বিন্দুতে এমপিসি যদি বের করো, ভোগ ব্যয়ের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দ্বারা ভাগ। ডি বিন্দুতে আয় কত? 200, ভোগ ব্যয় কত? 200। পরিবর্তিত বিন্দু তুমি বিও বিবেচনা করতে পারো বা ইও বিবেচনা করতে পারো পাশাপাশি। তাহলে 200 থেকে যদি ডি বিন্দু থেকে ই বিন্দুতে আসলো, আয় কত? 300। তাহলে 200 থেকে 300 আসলো, আয়ের পরিবর্তন কত? 100। মানে 300 নতুন আয় বিয়োগ আগের আয়। আর দিতে গিতে আসলা, ডি বিন্দুতে ভোগ কত ছিল? 200, এখানে কত? 250। 250 বিয়োগ 200, তার মানে কি 50/100 ইজ ইকুয়াল 0.5। অর্থাৎ এটাতেও দেখো, অতএব ডি বিন্দুতে এপিসি কত পাইছি? 1, এমপিসি কত? 0.5। তার মানে কি? ডি বিন্দুতেও এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি। আয়ের প্রতিটি স্তরে, আয়ের যেখানেই যাও না কেন, এমপিসি এর থেকে এপিসি বেশি। যদি তুমি এফ বিন্দুতে দেখো, এফ বিন্দুতে ভোগ কত? 400 না, আয় কত? 400, ভোগ কত? 300। এফ বিন্দুতেই যদি দেখো, আয় হচ্ছে 400 আর ভোগ হচ্ছে 300, তাহলে কত হবে? 0.7।
7.5 আয় বাড়লে এপিসি কমে ক্রমান্বয়ে দেখো কমতেছে, কিন্তু এমপিসি কি হবে দেখো, এই এফ বিন্দুতে এমপিসি, এফ বিন্দুতে আয় কত ছিল 400, তাহলে এফ বিন্দুর কাছাকাছি, এটা শুধু বিন্দু নয় কাছাকাছি, এটা বিবেচনা করো, আয় এখন কত 300, পরিবর্তিত বিন্দু এফ থেকে ইতি বিবেচনা করো কত 300, তাহলে নতুন আয় কত 300 বিয়োগ আগের আয় কত 400, যে বিন্দুতে বের করতেছি আমরা সেটা হলো আগের, আর এফ বিন্দুতে ভোগ কত 300, নতুন ভোগ বিয়োগ আগের ভোগ মানে কি পরিবর্তিত ভোগ, না না আগের ভোগ মানে আমরা এফ বিন্দু বের করছি, এফ বিন্দুতে ভোগ বিয়োগ পরিবর্তিত বিন্দুর ভোগ কত 250, তাহলে কত দাঁড়াচ্ছে 50 বাই কত হলো, কোথায় জানি মিস্টেক করেছি আমি, 400 বিয়োগ 300, উল্টা হয়ে গেছে, না 300 বিয়োগ 400, এটা কি 250 বিয়োগ 300, 250 বিয়োগ 300, এখন ঠিক আছে, -50 বাই -100, অর্থাৎ আমি কোন বিন্দু বের করতেছি, এফ বিন্দুর, এফ বিন্দুতে আয় কত 400 ভোগ কত 300, এফ বিন্দুর পরিবর্তিত বিন্দু অর্থাৎ পরিবর্তিত বিন্দু এটা, তাহলে 300 বিয়োগ 400, পরিবর্তিত আয় হলো 300, তাহলে নতুন হলো 300, আগের হলো 400, আর ই বিন্দুতে ওই 300 টাকা আয় স্তরে ভোগ কত 250, তাহলে 250 বিয়োগ 300, আর এটা কি 300 বিয়োগ 400, -50 বাই -100, তাহলে কি হবে ওই 0.5 আসবে, তার মানে এখানে এমপিসি কি পেলাম 0.5, তো এফ বিন্দুতে আমরা এপিসি পাইলাম 0.75 আর এমপিসি পাইছি 0.5, এক্ষেত্রেও দেখো এফ বিন্দুতেও এপিসি ইজ গ্রেটার দেন এমপিসি, তো আমরা বলতে পারি আয়ের প্রতিটি স্তরে প্রাথমিক ভাগ প্রবণতা এমপিসি এর থেকে গড় ভাগ প্রবণতা এপিসি বেশি। এরপরে বলেছে আয় বাড়লে এপিসি কম, এটা তো আমরা দেখলাম আয়ের প্রতিটি স্তরে, আমরা দেখলাম আয় বাড়লে এপিসি কমে, আয় বাড়লে এমপিসি স্থির থাকে, ওইটা দিয়ে দেখাইতে পারতাম। দেখো এখানে কি বলেছে খ নাম্বার, আয় বাড়লে, এটা প্রমাণ করব এখন, এপিসি কমে, আয় বাড়লে এপিসি কমে, তো দেখো আমরা যেটা বের করলাম বি বিন্দুতে এপিসি, বি বিন্দুতে এপিসি কি, বি বিন্দুতে এপিসি ইকুয়াল কি সি বাই ওয়াই, যেটা বের করলাম কি ওয়াই কত 100 আর সি কত 150, অর্থাৎ 1.5, আবার ডি বিন্দুতে এপিসি সি বাই ওয়াই, ডি বিন্দুতে আয় কত 200 আর ভোগ কত 200, কত হবে 1, একইভাবে এবিডি ই বিন্দুতে এপিসি, আর এটা বের করেই দেখাচ্ছি আর দেখাবো না, তাহলে এই বিন্দুতে এপিসি ইকুয়াল কত দেখো সি বাই ওয়াই, এই বিন্দুতে আয় কত 300 আর এই বিন্দুতে ভোগ কত 250, তাহলে 250 বাই 300 ভাগ করলে কত হবে, করে দেখো 250 ভাগ 300 ইজ ইকুয়াল 0.83, খেয়াল করো আয় ক্রমান্বয়ে বাড়তেছে 100 থেকে 200, 200 থেকে 300, 100 টাকা আয় স্তরে এপিসি কত ছিল 1.5, 200 টাকা আয়ে এপিসি কত ছিল 1, 300 টাকা আয়ে এপিসি কত হইলো 0.83, তাহলে 1.5 থেকে 1 কম আর 1 এর থেকে 0.83 কম, অর্থাৎ আয় ক্রমান্বয়ে বাড়তেছে, অর্থাৎ আয় বাড়লে এপিসি ক্রমান্বয়ে কি হচ্ছে হ্রাস পাচ্ছে বা এপিসি কমতেছে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো। এরপরে এটা তো খ নাম্বার না 2 নাম্বার, 3 নাম্বারে বলেছে আয় বাড়লে এমপিসি স্থির থাকে, আয় বাড়লে এমপিসি স্থির থাকে বা আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও এমপিসি এর কোনো পরিবর্তন হয় না, দেখাও যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও এমপিসি এর কোনো পরিবর্তন হয় না, মানে কি এমপিসি স্থির থাকে। তো আমরা দেখেছিলাম একটু আগে 1 নাম্বার আলোচনা করতেই যে দেখো চিত্রলক্ষণে যে বি বিন্দুতে এমপিসি টা কি পেয়েছিলাম, প্রত্যেকটা স্তরে কিন্তু 0.5 পেয়েছিলাম, কি ডেল ওয়াই ডেল সি, ভোগ ব্যয়ের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দ্বারা ভাগ, কোন বিন্দুতে বের করতেছি বি বিন্দুতে, আমি এইভাবে তোমাদেরকে দেখাইছিলাম বি বিন্দুতে আয় কত, বি বিন্দুতে আয় হচ্ছে 100 আর ভোগ হচ্ছে 150, তাহলে বি বিন্দুর কাছাকাছি পরিবর্তিত মনে করো ডি বিন্দু বিবেচনা করলাম, ডি বিন্দুতে আয়ের নতুন আয় হচ্ছে 200 আর নতুন ভোগ হচ্ছে কত 200, 200 টাকা আয় স্তরে ভোগ হচ্ছে 200, আমরা কি জানি রিয়েল ওয়াই, যে কোনো কিছুর পরিবর্তন বের করতে গেলে কি নতুন মান থেকে আগের মান বিয়োগ, নতুন আয় বিয়োগ আগের আয়, অর্থাৎ 200 বিয়োগ 100, নতুন ভোগ বিয়োগ আগের ভোগ, আগের ভোগ 200 বিয়োগ 150, 200 বিয়োগ 100 আয়ের পরিবর্তন, এটা হলো ভোগের পরিবর্তন, 50 বাই 100 ইজ ইকুয়াল 0.5, কত পাইলাম আমরা এমপিসি 0.5। আর একটা বের করে দেখাবো, মনে করো ডি বিন্দুতে এমপিসি, এটা এগুলো করেছিলাম একটু আগে, এমপিসি ইকুয়াল
ডেল সি ডেল ওয়াই। ডি বিন্দুতে আয় কত 200, ভোগ কত 200, ডি থেকে ইতে আসো, আয় কত হলো 300, তাহলে আয়ের পরিবর্তন 200 থেকে 300 আসলো, আয়ের পরিবর্তন হলো 100, অর্থাৎ নতুন আয় হলো 300। এবার ভাঙা দেখাইলাম না, আগের আয় হচ্ছে 200। এই বিন্দুতে নতুন ভোগ কত 250, আর ডি বিন্দুতে ভোগ কত ছিল আগের 200, তাহলে 250 বিয়োগ 200 তার মানে কি 50/100, এক্ষেত্রেও আসলো 0.5। কার মান? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এমপিসি এর মান, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এমপিসি। অর্থাৎ আয়ের পরিবর্তন হচ্ছে 200 থেকে 300, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, কিন্তু এমপিসি এর কোনো পরিবর্তন হচ্ছে না। আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও সেটা আয় বাড়ুক বা কমুক, আয়ের পরিবর্তন হচ্ছে, এমপিসি এর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এমপিসি স্থির থাকতেছে আমরা বলতে পারি। সুতরাং বলা যায়, যেহেতু বলবো যে 100 টাকা আয় স্তরে এমপিসি 0.5, 200 টাকা আয় স্তরে এমপিসি 0.5, 300 টাকা আয় স্তরে এমপিসি 0.5, অর্থাৎ আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও এমপিসি এর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আয় পরিবর্তন হলে এমপিসি স্থির থাকে। 4 নম্বর প্রমাণ। নাম্বার 4 প্রমাণ, আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান একের কম। আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান একের কম। কি বুঝাচ্ছে এটা দেখো, এখানে আমাদের, আমরা জানি আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপন একের কম, অর্থাৎ একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক ধরবো, ধরি স্বল্পকালীন ভোগ অপেক্ষক, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এটা কিন্তু স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান একের কম। শুধু এটাই আসতে পারে যে দেখাও যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান একের কম। তখন তোমাকে 4 মার্কস নেওয়ার জন্য আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতা, ভোগ স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা সংজ্ঞা দিতে হবে সুন্দর করে, যে ভোগ অপেক্ষকে বিবেচিত স্বাধীন চলক আয়ের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক ভোগের যে পরিবর্তন হয় বা ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয়, এই দুই যে শতকরা পরিবর্তন হয়। আবারও শুনি, ভোগ অপেক্ষকে বিবেচিত স্বাধীন চলক আয়ের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক ভোগ ব্যয়ের যে শতকরা পরিবর্তন হয় বা ভোগের যে শতকরা পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলা হয় ভোগের স্থিতিস্থাপকতা। তো এক্ষেত্রে আমরা জানি ভোগের স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা বলতে পারি, আমরা যেমন দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা শিখেছি, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, তদ্রুপ ভোগ স্থিতিস্থাপকতা হচ্ছে ইলাস্টিসিটি অফ কনজিউম বা কনজাম্পশন ইজ ইকুয়াল ডেল সি বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই সি। আর এখানে সূচি আকারে থাকলে ডেল্টা বা ডেল, আর যখন অপেক্ষক আকারে থাকবে তখন এই যে আয়ের প্রেক্ষিতে আয়ের পরিবর্তন হলে ভোগ ব্যয়ের পরিবর্তন ই সি ওয়াই is equal dc by dy into y by c। c দ্বারা ভোগ কনজিউম বোঝাচ্ছে, আর y দ্বারা তো আয় আমরা জানি। তাহলে আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার, আয়ের প্রেক্ষিতে ভোগ ব্যয়ের স্থিতিস্থাপক বা ভোগ স্থিতিস্থাপকতা, আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতা, এই ইলাস্টিসিটি অফ কনজিউম বা কনজাম্পশন, বা এটাকে এইভাবেও লিখতে পারো ইলাস্টিসিটি অফ সি ওয়াই, আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের পরিবর্তন বা আয়ের প্রেক্ষিতে ভোগের স্থিতিস্থাপকতা ডিসি বাই dy into y by c, dc by dy into y by c। দেখো d by dy, c এর মান কি, আমরা ধরেছি স্বল্পকালীন ভোগ অপেক্ষক c ইকুয়াল a প্লাস by, এটা লিখতে মিস্টেক হয়ে গেছে, স্বল্পকালীন ভোগ অপেক্ষক c ইকুয়াল a প্লাস by, এটা স্বয়ংভূত ভোগ আর এটা কি প্ররোচিত ভোগ। c এর মান বসাও, a প্লাস by into y by c এর মান কি a প্লাস by, d by dy সি কি এ প্লাস বিওয়াই, ওয়াই ভাগ সি এর মান কি এ প্লাস বিওয়াই। তো দেখো এখানে ওয়াই সাপেক্ষে করতেছে 0 প্লাস বি ইন্টু 1 প্লাস ওয়াই বাই এ প্লাস বিওয়াই ইজ ইকুয়াল বি এককে বি, তাহলে কি না ইন্টু প্লাস না তো এটা ইন্টু, ইন্টু, তাহলে বি ওয়াই বাই এ প্লাস বিওয়াই পর্যন্ত আমরা বলতে পারি। কার মান পাইলাম? ইলাস্টিসিটি অফ ক্রস। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো তো, 5/2 প্লাস 5, দেখো উপরে বিওয়াই আছে এখানে বিওয়াই আছে, আবার বিওয়াই এর সাথে সামথিং যোগ আছে, তার মানে উপরের পদের থেকে নিচের পদটা বড়। দেখো উপরে 5 আছে নিচে 5 আছে, 5 এর সাথে আবার 2 প্লাস আছে, তার মানে উপরের পদের থেকে নিচের পদটা বড়। তাহলে কি হবে? লব ছোট হর বড়,
এটা কি ভাগফল কি হবে, একের চেয়ে কম হবে না? 5/7 মানে কি একের চেয়ে কম, মানটা সামথিং পয়েন্ট সামথিং আসবে। তো স্বল্পকালে আয় শূন্য হলে ভোগের পরিমাণ হয় এ, তার মানে এর মানটা কি এখানে ধনাত্মক। খেয়াল করি, স্বল্পকালে যখন আয় শূন্য, তখন দেখো এখানে ওয়াই কে কি বুঝে, আয়। আমি এমনিতে এটা দিয়ে বুঝাতে পারি যে এটা থেকে এটা বড়, তার মানে কি এটাকে এটা দ্বারা ভাগ করলে একের কমই হবে। আবার এখানে দেখো স্বল্পকালে যখন আমরা জানি আয় শূন্য মানে কি, তখন ভোগ কত, সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই। এটা হলো স্বয়ংভূত ভোগ, এই ভোগটা আয়ের উপর নির্ভর করে না। আর এটা হচ্ছে প্ররোচিত ভোগ, এটা আয়ের উপর নির্ভর করে। তাহলে আয় শূন্য ভোগ শূন্য, তখন কি সি ইকুয়াল এ, এই পরিমাণ ভোগ করতে হয়, এটা না থাকে। আয় শূন্য হলে এই পরিমাণ এটা জিরো হয়ে যায়, কিন্তু এই পরিমাণ ভোগ বজায় রাখতে হয়। তার মানে কি আয় শূন্য হলে কি হচ্ছে, এ পরিমাণ ভোগ বজায় রাখতে হচ্ছে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, যে এই এ এর মানটা কি তাহলে এখানে ধনাত্মক, এই এর মানটা ধনাত্মক। যেহেতু আয় শূন্য হলে ভোগ ব্যয় বজায় থাকতেছে, এ প্লাস বি ওই স্বল্পকালীন ভোগ অপেক্ষক। আয় শূন্য হলে এটা শূন্য, তার মানে সি ইকুয়াল এ, তার মানে এই এর মানটা কি অবশ্যই গ্রেটার দেন জিরো। তার মানে এটার সাথে এটা যদি যোগ করি, এটা যা আছে এটা এটাতে একই, এটার সাথে ধনাত্মক কোনো কিছু যোগ করলে অবশ্যই এটা থেকে এটা বড়। অতএব কি বলতে পারি, বি ওয়াই ইজ লেস দেন এ প্লাস বি ওয়াই। তাহলে ছোটকে বড় দ্বারা ভাগ করলে কি হবে, অবশ্যই এটার ভাগফলটা কি হবে, একের চেয়ে কম হবে, একের চেয়ে কম হবে। তো আমরা বলতে পারি সরলরৈখিক ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি আয়ের স্থিতিস্থাপকতার মান একের কম, বা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের প্রেক্ষিতে ভোগ স্থিতিস্থাপকতার মান হবে একের চেয়ে কম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো।